হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো আজকে তোমরা ভিডিও থাম্বনেল থেকে বুঝে গিয়েছো, আমি তোমাদেরকে যেমন কয়েকদিন আগে আমাদের WBCS পলিটির একটা রোড ম্যাপ দিয়েছিলাম, অর্থাৎ পলিটির জন্য কীভাবে পড়তে হবে, কীভাবে কী করতে হবে। তো সেই ভিডিওতে তোমরা অনেকেই আমাকে বারবার করে রিকোয়েস্ট করেছিলে যে স্যার এবার ইকোনমিক্সের উপরও একটু স্ট্র্যাটেজি দিন, বা ইকোনমিক্সের প্রিপারেশন কী করে নেওয়া যেতে পারে সেটার উপরে আপনি একটা ভিডিও দিন। তো আমি সেখানে তোমাদেরকে বলেছিলাম হ্যাঁ, আমি পলিটিটা পুরো কমপ্লিট করিয়ে নিই, তারপরে আমি তোমাদেরকে অবভিয়াসলি ইকোনমিক্সেরও সেম ওয়েতে তোমাদেরকে আমি স্ট্র্যাটেজি দিয়ে দেবো বা রোড ম্যাপ দিয়ে দেবো যে কীভাবে তোমরা ইকোনমিক্সের জন্য পড়তে পারবে। তো বেসিক্যালি আমি এটা করেছিলাম তার কারণ আমার মনে হয়েছিল যেটা আমাদের অ্যানালাইসিস থেকে আমরা বুঝতে পারছিলাম। হ্যাঁ, এই বিষয়ে আমি একটু কথা বলতে চাই যে WBCS আমাদের 2022 প্রিলি বা 2021 মেন্স কবে হতে পারে। তো এটা নিয়ে দেখো স্টুডেন্টদের মধ্যে প্রচুর এখন একটা কনফিউশন বা ক্যাওস হয়ে আছে, ক্যাওটিক সিচুয়েশান তৈরি হয়েছে। এবং অনেকেই দেখবে ইউটিউবে এখন এরকম কিন্তু ভিডিওতে ভরে গেছে যেখানে দেখা যাবে আদৌ কিন্তু কোনো ইনফরমেশান নেই, কারণ অফিসিয়াল পিএসসির তরফ থেকে যখন কোনো ইনফরমেশান বেরোবে তখনই আমরা বুঝতে পারবো যে কী হচ্ছে না হচ্ছে। বাকি কিন্তু কারোর পক্ষে সম্ভব নয় এটাকে প্রেডিকশান করা বা ভিতরের খবর যদি কেউ লিক করে নিয়ে আসতে পারে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেটা আমার মনে হয় না এখানে কারোর, মানে আমাদের ইউটিউব কমিউনিটিতে কারো অত রিচ আছে, কারণ এগুলো খুব কনফিডেন্সিয়াল ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে স্টুডেন্টদের মধ্যে যে একটা মানে কনফিউশন ক্রিয়েট হয়েছে, এটাকে কিন্তু কাজে লাগিয়ে অনেকেই কিন্তু প্রচুর আলতু ফালতু ভিডিও বানাচ্ছে। অনেকে আছে যারা ভালো, যারা অ্যাকচুয়ালি জেনুইন ভিডিও বানাচ্ছে এবং তারা স্টুডেন্টদেরকে বারবার করে বলছে যে এইসব বিষয়গুলোতে কান দিও না, এইসব বিষয়গুলো শুনো না। বাট বেশিরভাগ ক্ষেত্রে আমি কিন্তু দেখছি অনেকেই কী করছে, এই ধরনের বিভিন্ন কি বলবো, ক্লিক বেট টাইপের থাম্বনেল দিয়ে স্টুডেন্টদের এই যে একটা স্টুডেন্টদের মধ্যে কি একটা একটা ভয়, কী বলো, একটা কনফিউশন বা একটা টেনশন তৈরি হয়ে আছে যে কবে পরীক্ষা হতে পারে, কবে কি হতে পারে। তো সেইটাকে কিন্তু অনেকে এনক্যাশ করছে, উল্টোপাল্টা ভিডিও বানাচ্ছে যেখানে আদৌ কিন্তু কোনো জেনুইন ইনফরমেশন তাদের কাছে নেই। তো আমি তোমাদের স্টুডেন্টদেরকে বারবার করে বলবো যে দেখো, আমরাও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও বানিয়েছি যেখানে আমি অ্যানালাইসিস করে বলে দিয়েছিলাম যে কবে WBCS 2022 হতে পারে। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা শুধুমাত্র অ্যানালাইসিস করতে পারি বা কিছু প্রেডিকশান করতে পারি। যতদিন না পিএসসির অ্যাকচুয়ালি কোনো অফিসিয়াল নোটিফিকেশান আসছে ততদিন অবধি কিন্তু কখনোভাবেই এটা বলা সম্ভব না যে পরীক্ষা কবে হবে। এবং আমাদের ডিসেম্বর মাস প্রায় শেষ হতে গেল, এখনও অবধি কোনো রকম কোনো নোটিফিকেশান আসছে না, মানে তুমি ধরে রাখতে পারো যে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম, যেটা আমি এর আগেও বলেছিলাম। এমনিতেও ইলেকশানস আছে, প্লাস তার মাঝখানে যদি পরীক্ষা গ্যাপে হওয়ার সম্ভাবনা থাকে সেটাও কিন্তু এখন বোঝা খুব মুশকিল এবং চান্সেস খুব কম, কারণ ডিসেম্বরে দেখো প্রায় শেষ হতে চললো। ঠিক আছে, আজকে আমাদের আমি এখন যে ভিডিও বানাচ্ছি আমাদের কিন্তু ডিসেম্বর মাসে ছুটির মরশুম চলছে। অতএব এখন নোটিফিকেশান আসেনি, এরপরে ডিসেম্বরের লাস্ট উইকে কিন্তু নোটিফিকেশান আসার সম্ভাবনা কম, কারণ ওই সময় সব জায়গাতে একটু ছুটির মরশুম চলে, সব এমপ্লয়িরাই এতে যায়, ছুটি কাটাতে যায়। অতএব তোমরা কিন্তু ধরে রাখতে পারো যে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আমি তোমাদেরকে বলবো ফেব্রুয়ারির লাস্ট বা মার্চটাকে আপাতত টার্গেট করে পড়তে থাকো যারা পড়ছো, প্রিপারেশান নিচ্ছ। আর যখন অফিসিয়াল নোটিফিকেশান আসবে, কিছু খবর আসবে, তোমাদেরকে জানানো হবে। এই সব বিষয়গুলো নিয়ে প্লিজ তোমাদের প্রিপারেশানকে হ্যাম্পার করো না, এইসব বিষয়গুলোকে নিয়ে টেন্স হয়ে বা ক্যাওস সৃষ্টি করে হ্যাম্পার করো না। ইউটিউবে এরকম প্রচুর ফালতু ভিডিও আছে, সব দেখার দরকার নেই। যখন নোটিফিকেশান আসবে জানতে পারবে, তোমরা সবাই জানতে পারবে যখন নোটিফিকেশান আসবে। আর তুমি যে সিচুয়েশানে আসছো, তুমি যেমন ভাবছো যে কবে হবে, সব স্টুডেন্ট সেই সেম সিচুয়েশানে আছে। আমরা যারা প্রিপারেশান করাচ্ছি তারাও সেম সিচুয়েশানে আছি যে কবে নোটিফিকেশান বেরোবে, সেই অনুযায়ী স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করাতে হবে। সেই নিয়ে আমাদের মধ্যেও অবশ্যই একটা চিন্তাভাবনা কাজ করছে। ঠিক আছে, তো এটাই আমি স্টার্টিংয়ে একবার বলে দিলাম, কারণ এটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে প্রচুর কনফিউশন আছে। ওকে, আচ্ছা, নেক্সট তোমাদের জন্য একটা ভালো খবর দিয়ে দিই যে আমাদের কিন্তু MH এডুকেশন ল্যাবের তরফ থেকে WBCS এর ফুল প্যাকেজ লঞ্চ করা হয়েছে, যেটা আমাদের WBCS সব থেকে পপুলার কোর্স, যেখানে আমাদের কিন্তু ভিডিও ক্লাস, স্টাডি নোটস, মক টেস্ট এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ফ্রি অপশনাল অ্যানথ্রোপোলজি এবং ফ্রি ডিজিটাল ম্যাগাজিনের সাপোর্ট দেওয়া হচ্ছে। এবং এর কিন্তু খরচাটা কিন্তু খুবই কম, তোমরা দেখতে পাচ্ছ খুব কম প্রাইসে, যে প্রাইসে অন্যান্য জায়গায় হয়তো 1 মাস বা 2 মাসের বা 3 মাসের ফিজ হয়, সেই টাকাতে আমরা কিন্তু প্রায় তোমার 1 বছরের সাবস্ক্রিপশান দিয়ে দিচ্ছি। এবং আমাদের কিন্তু 3 বছরের সাবস্ক্রিপশানের প্রাইসও কিন্তু খুবই কম রাখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা তোমরা অবশ্যই গ্র্যাব করো, আমাদের এখন লাস্ট ব্যাচে অ্যাডমিশান চলছে। এর সম্বন্ধে ডিটেলসের জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন তোমরা ফলো করতে পারো। ঠিক আছে, এবার আমরা মেন ভিডিওর দিকে ফিরে যাই। ওকে, তো
তো দেখো আমাদের প্রথমত আগের বারের মতো এবারও আমরা প্রথমে দেখবো যে আমাদের যে ইকোনমি সাবজেক্ট আছে, ইকোনমি সাবজেক্টের ইম্পর্টেন্স কতটা, বা তোমরা বলতে পারো যে এর ওয়েটেজ কতটা। তো দেখো প্রিলিমসে হচ্ছে এর ওয়েটেজ থাকে 8 to 10 মার্কস। আমি আগের দিনই বলেছিলাম পলিটি এবং ইকোনমিক্স এই দুটোতে মিলে হচ্ছে তোমাদের প্রায় 25 মার্কস থাকে। তার মধ্যে পলিটি থাকে হচ্ছে তোমার নিয়ার অ্যাবাউট 10 to 15 মার্কস, আর ইকোনমি থেকে 8 to 10 মার্কস। মেন্সে তোমরা যখন যাবে, মেন্সে হচ্ছে আমাদের পেপার ফাইভ হচ্ছে পলিটি ইকোনমিক্স থাকে। তো মেন্সে এর কিন্তু মানে জেনারেলি হচ্ছে 100 মার্কসের ওয়েটেজ থাকে, 200 মার্কসের পেপার থাকে পেপার 5, 100 মার্কস বা তার থেকে হয়তো একটু 19-20 একটু পার্থক্য হতেই পারে, কোনো বছরে তো পলিটির কোশ্চেন একটু বেশি দিল, বাট অন এভারেজ তোমরা ধরতে পারো ইকোনমিক্সের কিন্তু 100 মার্কস থাকে মেন্সে। অতএব এখান থেকে একটা জিনিস তোমরা কিন্তু খুব পরিষ্কার বুঝতে পারছো যে মেন্সের জন্য কিন্তু ইকোনমিক্সের ওয়েটেজটা খুব বেশি। মানে তোমার ইকোনমিক্সে যেহেতু ওয়েটেজ কম, অনেকেই করে ইকোনমিক্সটা, মানে ইকোনমিক্স আমি দেখেছি ইন জেনারেল সবারই প্রবলেম হয়, সবারই ইকোনমিক্সে কিছু না কিছু সমস্যা হয়, ইকোনমিক্সের কনসেপ্ট বুঝতে অসুবিধা হয়। তো ওই কারণে অনেকে কী করে ইকোনমিক্সটাকে একটু হালকা দেয়, বা ইকোনমিক্সটা পড়তে চায় না, পড়ে না বা পড়তে পারে না। তো সেই জন্য এই ভিডিওটা বানানো। তো তারপর দেখো ইকোনমিক্সে তুমি যদি না পড়ে প্রিলি কোয়ালিফাই করলো, মেন্সে কিন্তু তুমি কোয়ালিফাই করতে পারবে না, কারণ মেন্সে কিন্তু অনেকটাই ওয়েটেজ ক্যারি করছে। প্লাস তোমার হচ্ছে ইকোনমিক্সের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে বা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যেটার নাম হচ্ছে কারেন্ট ইকোনমিক্স। তো এই কারেন্ট ইকোনমিক্স থেকেও কিন্তু তোমাদেরকে আবার ইন্টারভিউতে বা মেন্সে কোশ্চেন ধরতে পারে। ইন্টারভিউ তোমাকে ধরতেই পারে, যেমন আমি দেখবে কদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটে বিরাট বড় ধস নেমেছে। এবার তোমার দেখা গেল ইন্টারভিউর ধরো মাসখানিক আগে এরকম কোনো খুব উল্লেখযোগ্য কিছু ঘটনা ঘটেছে ইকোনমিক্সের উপরে, ইন্ডিয়ান ইকোনমি নিয়ে, সেটাতে কিন্তু তোমাকে ইন্টারভিউতে কোশ্চেন করতেই পারে। সেটার সম্বন্ধে তোমার কতটা নলেজ আছে, কতটা ডেপথ আছে, সেটা ইন্টারভিউতে কোশ্চেন করতে পারে, বা সেরকম রিলেটেড টপিকের উপর কিন্তু মেন্সেও, মানে মেন্সের আগে যদি এরকম কোনো ঘটনা হয়ে থাকে মেন্সেও কিন্তু এই ধরনের কোশ্চেন করতে পারে। অতএব ইকোনমিক্স এমন একটা পোর্শন যেখানে তোমাকে শুধুমাত্র স্ট্যাটিক নয়, তার সঙ্গে সঙ্গে কারেন্ট পোর্শনটাও তোমাকে পড়তে হবে। ডাব্লিউবিসিএসে দেখতে গেলে সব সাবজেক্টই তাই, যেমন ফর এক্সাম্পল পলিটি আমি যেমন বলেছিলাম, পলিটিতেও কি যদি কোনো নতুন অ্যামেন্ডমেন্ট এসে গেল বা নতুন কোনো বিল পাস হলো, যেটা আমাদের কিছুদিন আগে বিল পাস হয়েছে, এটার উপর আমি ভিডিও বানিয়েছিলাম যে আমাদের হচ্ছে মেয়েদের বিয়ের বয়স 18 থেকে 21 করা হবে, এরকম বিল হয়ে গেল, সেটাও এসে যাবে। বাট কম্পারেটিভলি ইকোনমিক্সে কিন্তু কারেন্ট ইকোনমি পোর্শনটা থেকে কোশ্চেন একটু বেশি আসে, বা কারেন্ট ইকোনমি কিন্তু তোমাকে একটু জিনিসপত্রগুলো সম্বন্ধে তোমাকে একটু ওয়াকিবহাল থাকতে হবে। ঠিক আছে, নেক্সট এবার আমরা দেখবো যে আমাদের ইকোনমিক্সের সিলেবাস কী কী আছে। দেখো ইকোনমিক্সের আমাদের টোটাল আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আমাদের ডাব্লিউবিসিএসের জন্য টোটাল 22 থেকে 23টার মতো চ্যাপ্টার হচ্ছে তোমাকে আমি এখানে অ্যাড করেছি, এবং তার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে এই লাস্টে দুটো চ্যাপ্টার কী আছে, লেটেস্ট ইকোনমিক সার্ভে অ্যান্ড লেটেস্ট বাজেট। এই দুটো চ্যাপ্টার হচ্ছে পুরোপুরি ডাইনামিক, কারণ এটা প্রতি বছর তোমার চেঞ্জ হবে। তুমি যদি 21-এর তুমি যে সময় পরীক্ষা প্রিলি বা মেন্স যে সময় দিতে যাবে, তার আগে লেটেস্ট যে ইকোনমিক সার্ভে রিপোর্টটা বেরোবে বা যে লেটেস্ট বাজেটটা বেরোবে, সেটা সম্বন্ধে তোমাকে ওয়াকিবহাল থাকতে হবে, সেটা সম্বন্ধে কিন্তু তোমাকে পড়তে হবে। এটা কিন্তু কিছু করার নেই, ঠিক আছে, এটা তোমাকে পড়তেই হবে। এটা নিয়ে কিন্তু কোনো রকম কোনো মানে কি বলবো, তুমি মানে কি বলবো, বলবে যে আমি ওয়াকিবহাল নয় বা আমি জানি না বা কারেন্ট অ্যাফেয়ার্স আমি পড়িনি, এরকম করলে কিন্তু হবে না। এটাও কিন্তু তোমাকে জানতে হবে, পড়তে হবে। তো তার মধ্যে হচ্ছে তোমার বাকি যে চ্যাপ্টারগুলো দেখছো, বাকি চ্যাপ্টার তোমরা দেখতে পাচ্ছ, চ্যাপ্টারগুলো নামগুলো তোমরা পড়তে পারছো। এবার ব্যাপার হচ্ছে যে অবভিয়াসলি সব চ্যাপ্টার ইকুয়াল ইম্পর্টেন্স ক্যারি করে না। কোন চ্যাপ্টারগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্স ক্যারি করে? তো প্রথমেই তোমাদের এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইকোনমিক প্ল্যানিং অফ ইন্ডিয়া বা 5 ইয়ার্স প্ল্যান। মেন্সে তোমার 50 থেকে 60% বা তারও বেশি কোশ্চেন ইকোনমিক প্ল্যানিং অফ ইন্ডিয়া থেকে আসে, বা 5 ইয়ার যে প্ল্যান্স আছে 5 ইয়ার প্ল্যান্স থেকে বেশিরভাগ কোশ্চেন আসে। প্রিলিতেও বেশিরভাগ কোশ্চেন এখান থেকে আসে, বিশেষ করে মেন্সের তুমি কোশ্চেন তুলে দেখে নেবে, যে কোনো ইয়ারের কোশ্চেন তুলে দেখে নেবে, 5 ইয়ার্স প্ল্যান থেকে কোশ্চেন থাকবে এবং ভালো রকম ওয়েটেজ ক্যারি করে 5 ইয়ার্স প্ল্যান। তারপরে হচ্ছে ইম্পর্টেন্স কোনটা? তারপরে ইম্পর্টেন্ট দেখো আমাদের হচ্ছে ন্যাশনাল ইনকাম, যে মানে জিডিপি, জিএনপি, বা আমাদের হচ্ছে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এই ধরনের যে বিভিন্ন ডেপ্রিসিয়েশন কী জিনিস, এই ধরনের যে জিনিসগুলো, এই চ্যাপ্টারটা ন্যাশনাল ইনকাম, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট আছে। ইকোনমিক রিফর্মসের মধ্যে বিশেষ করে এলপিজি মডেল, মানে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন, এই মডেলটা খুবই ইম্পর্টেন্ট। এলপিজি মডেলের উপর কিন্তু প্রচুর কোশ্চেন্স আসে। তারপরে তোমরা বলতে পারো যে ব্যাংকিং সিস্টেম বা তোমার ব্যাংকিং সিস্টেম অ্যান্ড আরবিআই, এখানে অ্যাকচুয়ালি দুটো একসঙ্গে ঢুকে আছে, আরবিআই অ্যান্ড ইটস ফাংশন একটা থাকে এবং প্লাস অন্যান্য ব্যাংকিং সিস্টেমগুলো সম্বন্ধে থাকে। তো আরবিআই অ্যান্ড ইটস ফাংশনস এবং যে ব্যাংকিং সিস্টেম, এইগুলোর উপরে কিন্তু তোমার
কোশ্চেন ভালো রকম যায় তোমার রেপোর এখানেও হচ্ছে। এবার দেখো এখানে এবার কারেন্ট পোর্শন কীভাবে ঢুকছে, তোমার নিয়মিতভাবে হচ্ছে তোমার সিআরআর, এসএলআর, রেপো রেট, রিভার্স রেপো রেট, এই জিনিসগুলো কি হয়, এই জিনিসগুলো কিন্তু নিয়মিতভাবে রিভাইজ হতে থাকে। অতএব এইগুলো সম্বন্ধে তোমাকে কিন্তু কারেন্ট নলেজ রাখতে হবে। আরবিআই বা অন্য কোনো ব্যাংকের যে চেয়ারম্যান বা তোমার হচ্ছে ধরো ম্যানেজার, এগুলো যখন চেঞ্জ হচ্ছে, ফর এক্সাম্পল এসবিআইয়ের যদি ম্যানেজার চেঞ্জ হয় কোনো বা চেয়ারম্যান চেঞ্জ হয়, আরবিআইয়ের যে ম্যানেজার যদি চেঞ্জ হয়, তো এইগুলো কিন্তু কারেন্ট এর মধ্যে পড়বে, কারেন্ট টপিক্সের মধ্যে পড়বে এবং এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। অতএব এই জায়গাগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। প্লাস এখন তোমার বলে দিচ্ছি ব্যাঙ্কিং সেক্টরে একটা খুব কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন আসে, সেটা হচ্ছে ব্যাঙ্কের যে মার্জারগুলো হচ্ছে, ব্যাংকের যে বিভিন্ন মার্জিংগুলো হচ্ছে, সেইগুলো তোমাদের কিন্তু কোশ্চেন পরীক্ষায় দেবে। একই রকমভাবে তুমি যদি এই যে ইন্স্যুরেন্স সেক্টরেও যদি তুমি দেখো, সেখানেও কিন্তু তুমি দেখতে পাবে যে আমার এই যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর মধ্যে যে বিভিন্ন মার্জার হচ্ছে, এগুলো হচ্ছে তোমার কারেন্ট টপিকের মধ্যে ঢুকে যাবে। কারেন্ট টপিকে কিন্তু এখান থেকে আমাদের কোশ্চেন আসে। ওকে, আচ্ছা, তারপরে যেটা হচ্ছে, তারপরে দেখো তোমার ইন্ডাস্ট্রি, ইনফ্রাস্ট্রাকচার বা তোমার হচ্ছে এগ্রিকালচার, এই চ্যাপ্টারগুলো আছে, একটু ইম্পর্টেন্ট আছে। ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল মার্কেটটাও তোমাকে দেখতে হবে। ফাইন্যান্সিয়াল মার্কেট অতটা ইম্পর্টেন্ট নয়, আমাদের কম্পারেটিভলি আরবিআই বা ব্যাঙ্কিং সিস্টেম থেকে কোশ্চেন বেশি আসে। ইন্স্যুরেন্স সেক্টর থেকেও কোশ্চেন আসে। তারপরে এখানে যেগুলো আছে, এখানে দেখো হ্যাঁ ট্যাক্স স্ট্রাকচার, অবভিয়াসলি ট্যাক্স স্ট্রাকচার থেকে কোশ্চেন আসে। বিভিন্ন ধরনের যে ট্যাক্স আছে, এবার ট্যাক্সেও হচ্ছে বিভিন্ন ধরনের লেটেস্ট ব্যাপার স্যাপার, ট্যাক্স কী হয়, ট্যাক্স বাড়া কমা হতে থাকে। ঠিক আছে, ব্যাংকের ইন্টারেস্ট রেট যেমন বাড়া কমা হতে থাকে, সেটা ব্যাংকিং সেক্টরের মধ্যে পড়ছে। ট্যাক্স স্ট্রাকচারের মধ্যে কী হবে, ট্যাক্সেরও রেট কী হয়, ট্যাক্সেরও রেট হচ্ছে বাড়া কমা হতে থাকে। তো এটাও কিন্তু আমাদের কারেন্ট ইকোনমিক্সের মধ্যে পড়ে যাবে। তারপরে হচ্ছে তোমাদের বাকি যেগুলো আছে, বাকিগুলো মিডিয়াম, মানে এই চ্যাপ্টারগুলো তোমাদের বললাম, এইগুলো থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে। বাকি যেগুলো আছে, বাকিগুলো তোমাদের তো অবশ্যই জানতে হবে, বুঝতে হবে, সবই পড়তে হবে, কোনোটা তুমি ছাড়তে পারবে না। বাট এই যে চ্যাপ্টারগুলো পড়লাম, এইটা পড়লেই তোমার মোটামুটি 80% সিলেবাস কভার হয়ে যাবে। তাহলে কোনগুলো বললাম? প্রথমত হচ্ছে অবভিয়াসলি আমাদের এই যে ন্যাশনাল ইনকাম, তারপর হচ্ছে আমাদের ইকোনমিক প্ল্যানিং মানে 5 ইয়ার্স প্ল্যান, তারপরে হচ্ছে ইকোনমিক রিফর্মসের মধ্যে স্পেশালি এলপিজি মডেল, যেটা এলপিজি মডেল, তার সঙ্গে তোমার ইনফ্লেশনটা একটু দেখে রাখতে পারো, অল্প স্বল্প কোশ্চেন দিয়ে দিতে পারে, এখান থেকে টার্মিনোলজির কোশ্চেন অনেক সময় দিয়ে দেয়। তারপরে হচ্ছে তোমাদের অবভিয়াসলি এই জায়গাগুলো এগ্রিকালচার, ফুড, ইন্ডাস্ট্রি, ইনফ্রাস্ট্রাকচার, এই পোর্শনগুলো ভালো করে পড়তে হবে। ব্যাংকিং সেক্টর তোমাকে ভালো করে পড়তে হবে। ইন্স্যুরেন্স এবং ইন্ডিয়ান ফাইন্যান্স মার্কেট মোটামুটি পড়লেই হবে, বাট ব্যাংকিং সিস্টেমটা খুব ভালো করে পড়তে হবে, কারণ এখানে স্ট্যাটিক, ডাইনামিক দুটো পোর্শনই আসে। আর হচ্ছে তোমার এখানে পড়তে হবে ট্যাক্স স্ট্রাকচার। তো এই চ্যাপ্টারগুলো হ্যাঁ অবভিয়াসলি, তারপর তো হ্যাঁ এই দুটো বলে দিই, ইকোনমিক সার্ভে এবং বাজেট তো পড়তে হবেই হবে, কিছু করার নেই, কারণ এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সেরও কোশ্চেন দেবে। শুধু নর্মাল হচ্ছে তোমার ইকোনমিক্স কেন, কারেন্ট অ্যাফেয়ার্সেরও কোশ্চেন এখান থেকে দিয়ে দেবে। অতএব এই চ্যাপ্টারগুলো তোমাকে পড়তে হবে। তো এই যে চ্যাপ্টারগুলো পড়লাম, এই চ্যাপ্টারগুলো পড়লে কিন্তু তোমার মোটামুটি 80% কোশ্চেন কভার হয়ে যাবে, মানে 80% কোশ্চেন এখান থেকেই আসবে। বাকিগুলো এবার তুমি নিজের মতো করে পড়বে, নিজের মতো করে যেরকম, মানে যেরকম টাইম হবে। আমি তোমাদের একটা সাজেশন দিয়ে দিলাম যে এইগুলো তোমাকে পড়তে হবেই হবে, তারপরে তুমি যেরকম টাইম পাবে নিজের মতো বাকি চ্যাপ্টারগুলো তোমাকে পড়তে হবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব কোথায়? এরপর আমরা চলে যাব হচ্ছে বইতে, মানে বই আমি কোথা থেকে পড়বো, বই কিভাবে পড়বো, সেটা আমি হচ্ছে তোমাদেরকে এখানে বলবো। ঠিক আছে, তো এখানে দেখো প্রথমত হচ্ছে, আচ্ছা তোমাদেরকে একটা কথা আমি একটু বলে দিই। দেখো আজকে আমি ইকোনমিক্সে যে ভিডিও বানাচ্ছি, এখানে আমি তোমাদেরকে নর্মাল স্ট্যাটিক ইকোনমির পোর্শনটা আলোচনা করবো, যে কীভাবে পড়তে হবে। কারেন্ট ইকোনমি কীভাবে পড়বে বা কারেন্ট ইকোনমির প্রিপারেশান কীভাবে নেবে বা কারেন্ট ইকোনমির জন্য কী বই বা কী ম্যাগাজিন ফলো করা যেতে পারে, এটা আমি নেক্সট দিন ভিডিওতে বলবো, কারণ দুটো একসঙ্গে একদিনে পসিবল নয়। কারেন্ট ইকোনমি পোর্শনের স্ট্র্যাটেজি আমি তোমাদেরকে নেক্সট দিন আলোচনা করে দেবো। ঠিক আছে, নেক্সট দিন আলোচনা করে দেবো। তো দেখো বইয়ের মধ্যে প্রথমেই আমরা আলোচনা করব হচ্ছে কি বাইবেল বুক। ইকোনমিতে বাইবেল বুক কিন্তু তোমাদের দুটো আছে। পলিটিতে যেমন শুধু লক্ষ্মীকান্ত ছিল, ইকোনমিতে কিন্তু দুটো মানে যে দুটোর মধ্যে একটাই পড়তে হবে, এমন দুটো কিনেই পড়তে হবে তা নয়। দুটোই হচ্ছে তোমরা দেখে নিতে পারো, দুটোই হচ্ছে টাটা ম্যাগ্রো হিলের বই। একটা হচ্ছে আমাদের দুটো বই আই থিঙ্ক সকলেই জানো, একটা হচ্ছে রমেশ সিং, এটা কম্পারেটিভলি একটু পুরোনো, মানে অনেক দিন হলো আমাদের মার্কেটে আছে। আরেকটা বই যেটা আছে, এটা হচ্ছে আমাদের রিসেন্ট মার্কেটে এসেছে কম্পারেটিভলি, সেটা হচ্ছে নিতিন সিংহানিয়া স্যার। তো একটা হচ্ছে রমেশ সিং স্যার, একটা হচ্ছে নিতিন সিংহানিয়া স্যার। এবার স্টুডেন্টদের মধ্যে প্রচুর ডাউট আছে, আমি দেখেছি যে স্যার রমেশ সিং ভালো না নিতিন সিংহানিয়া ভালো, দুটো বইয়ের মধ্যে কোনটা পড়া উচিত। তো দেখো আমি তোমাদেরকে একটা কথা বলবো, যে এমনি নর্মাল বই হিসেবে তুমি যদি দেখতে যাও, দুটো বই অবশ্যই ভালো, কারণ রমেশ সিং স্যার এবং নিতিন সিংহানিয়া স্যার দুজনেই যথেষ্ট একজন রেপুটেড ব্যক্তি,
ওনাদের যথেষ্ট ইকোনমিক্সের নলেজ আছে, কিন্তু অবভিয়াসলি আমাকে দেখতে হবে কি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। এবার ব্যাপার হচ্ছে দেখো, এই যে আমরা বইগুলো পড়ি মানে আমাদের আমাদের একটা সমস্যা হচ্ছে কি, আমাদের WBCS এর জন্য শুধুমাত্র WBCS এর উপর ফোকাস করে কিন্তু মার্কেটে বই খুব কম আছে। একটাই আছে বাংলায় ক্র্যাক WBCS, ওই একটি বই আছে, আর সেরকমভাবে বই নেই। এবার ব্যাপার হচ্ছে এই যে বইগুলো তোমরা দেখছো না, ধরো লক্ষ্মীকান্ত বলো বা তোমার নিতিন সিংহানিয়া বলো বা রমেশ সিং বলো, এগুলো অ্যাকচুয়ালি কী বলো তো, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ইউপিএসসির বই, মানে এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ইউপিএসসি ওরিয়েন্টেড বই, ইউপিএসসি ওরিয়েন্টেড বই এগুলো। কিন্তু আমাদেরকে কি করতে হয়, বইয়ের অভাবে আমাদেরকে ইউপিএসসির বইগুলোকেই সেখান থেকে মেটেরিয়াল জোগাড় করে নিয়ে আমাদেরকে নিজেদের মতো করে মেটেরিয়াল বানিয়ে পড়তে হয়। তো সেই হিসাবে আমি তোমাদেরকে রেকমেন্ড করব নিতিন সিংহানিয়াটা কম্পারেটিভলি বেটার। যদি কারোর কাছে অলরেডি রমেশ সিং থেকে থাকে তাহলে রমেশ সিং পড়ো, বা তোমার যদি পারো নিতিন সিংহানিয়াটা কিনবে, কারণ আমি কিন্তু পার্সোনালি বলবো নিতিন সিংহানিয়াটা একটু বেটার। রমেশ সিংয়ের বইয়ের একটা প্রবলেম যেটা আমার মনে হয়েছে, যে সেটা হচ্ছে যে তোমার যদি ইকোনমিক্সের কোনো বেস না থাকে, ইকোনমিক্সে তুমি যদি কোনো আইডিয়াই না থাকে এবং ইকোনমিক্স সাবজেক্টটায় যদি তোমার সেরকমভাবে ইন্টারেস্ট না থাকে, সেখানে কিন্তু রমেশ সিংয়ের বইটা তোমার ক্ষেত্রে কিন্তু মানে তোমাকে ব্যাকফায়ার করবে। কারণ রমেশ সিংয়ের বইটা হচ্ছে যে মানে কি বলো, প্রেজেন্টেশন বলো বা যে লেখার স্টাইল বলো, তো সেখানে ল্যাঙ্গুয়েজ একটু কঠিন আছে, বা প্রেজেন্টেশন যেটা আছে বইটার প্রেজেন্টেশনটা খুব একটা অ্যাট্রাক্টিভ না, স্টুডেন্টদের কাছে কিন্তু এটা একটা ব্যাপার থাকে। ঠিক আছে, একটা বই হচ্ছে খুব সুন্দর করে হাইলাইট করে বক্স করে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করা আছে, যেগুলো আমরা দেখবে তোমার আগের দিন আমি তোমাদের দেখাচ্ছিলাম অ্যারিহ্যান্টের বইয়ে তোমরা দেখতে পাবে, অ্যারিহ্যান্টের বইগুলোতে এটা খুব থাকে। বা আমাদের যে পেড কোর্সের নোটসগুলো থাকে, এই পেড কোর্সের নোটসগুলোতেও কিন্তু আমাদের হচ্ছে এরকমভাবে খুব সুন্দরভাবে হাইলাইট করা, বক্স বানানো, টেবিল এগুলো ইউজ করা হয়। এইগুলো কিন্তু কম্পারেটিভলি আমি বলবো রমেশ সিংয়ের বইয়ে প্রায় নেই বলতে গেলে, মানে টেবিল বলো বা একটু আলাদা করে বক্স করে কোনো একটা জিনিসকে আলাদা করে স্টুডেন্টদের চোখের সামনে তুলে ধরা, হাইলাইট করা, ক্রিস্পি যে জিনিসটা যে ব্যাপারটা থাকে, সেই জিনিসটা কিন্তু রমেশ সিংয়ের বইয়ে নেই। রমেশ সিংয়ের বইটা হচ্ছে এই জন্য আমি বললাম যে তোমরা যদি কারো যদি ইকোনমিক্সে আইডিয়া না থাকে, সে যদি রমেশ সিংয়ের বই পড়তে বসে, তার কিন্তু দেখা যাবে ইকোনমিক্সে মানে কি বলবো আরও আইডিয়া মানে আরও হচ্ছে তার ইন্টারেস্ট কমে যাবে। এইটা একটা ব্যাকফায়ার কিন্তু রমেশ সিংয়ের বই করতে পারে আমার মনে হয়েছে। যেটা রমেশ সিংয়ের বই আমি খারাপ বলছি না, বাট স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে আমি যেটা বলছি যে এটা কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে যারা ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড থেকে নয়। কম্পারেটিভলি নিতিন সিংহানিয়ার বইটা কিন্তু প্রেজেন্টেশন ভালো, খুব সুন্দরভাবে একটু বক্স টক্স বানিয়ে দেওয়া আছে, কারেন্ট নোটসগুলো খুব সুন্দরভাবে শর্টে দেওয়া আছে। তো আমি বলবো কম্পারেটিভলি তোমরা ইন্ডিয়ান ইকোনমিতে নিতিন সিংহানিয়ার বইটা ফলো করতে পারো। নিতিন সিংহানিয়ার বইটা কিন্তু বেশ ভালো বই। মানে কারোর যদি থেকে থাকে রমেশ সিং, সে যদি বলো আমি নিতিন সিংহানিয়া কিনবো, আমি বলবো যদি অ্যাফোর্ড করতে পারবো বা কিনে নাও, কারণ এটা বাইবেল বই। নিতিন সিংহানিয়ার বইটা কাছে রাখো, খুব ভালো বই নিতিন সিংহানিয়ার বই। রমেশ সিংয়ের বই যদি পড়তে পারো খুব ভালো, বাট আমার মনে হয় না কোনো নন ইকোনমিক ব্যাকগ্রাউন্ড বা নন কমার্স স্টুডেন্ট নিতিন সিংহানিয়ার বই রমেশ সিংয়ের বই পড়ে খুব একটা মানে কি বলবো ইন্টারেস্ট পাবে বা খুব একটা সে জিনিসগুলোকে জিস্ট বানিয়ে বের করতে পারবে। প্লাস রমেশ সিংয়ের বইয়ের কিন্তু ল্যাঙ্গুয়েজটাও একটু কঠিন আছে, মানে আমি নিজে পড়ে দেখেছি রমেশ সিংয়ের বই, ল্যাঙ্গুয়েজ কিন্তু একটু কঠিন। এরপরে নেক্সট যে বইটা তোমরা সকলেই জানো, আমার আমার নিজের খুব ফেভারিট বই, আমি নিজে ইউজ করে থাকি নোটস তৈরির ক্ষেত্রে, তোমাদের পলিটির সময় বলেছিলাম, পলিটির বই দেখানোর সময় দেখিয়েছিলাম, সেটা হচ্ছে দিশা পাবলিকেশনের কম্পেন্ডাম সিরিজ। এখানেও দিশা পাবলিকেশনের ইকোনমি কম্পেন্ডাম বই আছে, যেখানে তোমার হচ্ছে থিওরি তুমি পাবে প্লাস এমসিকিউস পেয়ে যাবে উইথ এক্সপ্লেনেটরি নোট। এই বইটা মানে দিশার বইটা হচ্ছে আমি বলবো যারা WBCS এর জন্য সত্যিকারের প্রিপারেশান নিতে চাও তাদের জন্য দিশার যে কম্পেন্ডাম সিরিজ এটা কিন্তু একটা মাস্ট। মানে যারা যারা কোথাও পড়ছো বা আমাদের পেড কোর্সে আছো তাদের ঠিক আছে, বাট যারা বলছো যে আমি ফ্রিতে সেলফ প্রিপারেশান নিয়ে WBCS ক্লিয়ার করব, আমি তোমাদেরকে বলবো কম্পেন্ডাম সিরিজ চোখ বন্ধ করে কিনে নাও। আমাদের পলিটি কম্পেন্ডাম, ইকোনমি কম্পেন্ডাম, হিস্ট্রি কম্পেন্ডাম এবং জিওগ্রাফি অ্যান্ড ইকোলজি কম্পেন্ডাম আছে, আর জেনারেল সায়েন্সের কম্পেন্ডাম আছে। ঠিক আছে, এই 5টে বই আছে। এনভায়রনমেন্টের বোধহয় নেই, কারণ জিওগ্রাফি আর ইকোলজি একসঙ্গে আছে। তো এই 5টা বইয়ে যে কম্পেন্ডাম সিরিজ আছে, এই সিরিজ তোমরা চোখ বন্ধ করে কিনে নিতে পারো, খুব ভালো বই। অথবা অ্যারিহ্যান্টের ম্যাকবুক সিরিজ অথবা কম্পেন্ডাম সিরিজ, দুটোর মধ্যে একটা কিনতে পারো। ঠিক আছে, আমি আগের দিনই বলে দিয়েছিলাম যে দিশার বইয়ের ব্যাপার হচ্ছে কি, দিশা কম্পেন্ডামে হচ্ছে আছে একটু ডিটেলসে ইনফরমেশান দেওয়া আছে। অ্যারিহ্যান্ডের বইগুলোতে কী থাকে, ইনফরমেশান একটু একটু কাটছাট করে মানে একটু সাজেস্টিভ বইতে দেওয়া থাকে ইনফরমেশানগুলো। তো দিশা কম্পেন্ডামের বইটা আমি বলবো কি যে কোনো বই পড়ার আগে ওই বইটা একবার করে পড়ে ফেলো, কারণ ওখানে থিওরি আছে, এমসিকিউ উইথ এক্সপ্লেনেটরি নোটস, মানে কি তুমি একবার পুরো তোমার একদম বেসিক তোমার ক্লিয়ার হয়ে যাবে।
অবশ্যই সিলেবাসটা দেখবে, কারণ আবারও বলছি দিশা কম্পেন্ডাম কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আইএএস প্রিলিমসের উপর ডিপেন্ড করে বইটা তৈরি করা হয়েছে। অতএব ডব্লিউবিসিএসের সিলেবাসটা একবার দেখে তারপর পড়তে বসবে, সব পড়তে বসে যাও না। তো এই বইটা একবার করে পড়ে ফেলো, একবার করে পড়ে পুরো এমসিকিউ থিওরি পড়ো, এমসিকিউ প্র্যাকটিস করো। প্র্যাকটিস করে ফেললে কি হবে, তোমার পুরো বেসটা ক্লিয়ার হয়ে যাবে। একবার বেসটা ক্লিয়ার হয়ে গেলে এবার তুমি কি করো, বাইবেল বই নিতিন সিংহানিয়া বা রমেশ সিং যার যার কাছে যেটা আছে সেটাতে তোমরা হাত দাও। এটা আমার সবসময় সাজেশন থাকবে। একই রকমভাবে আরেকটা বই আছে, তোমাদের বলেছিলাম অ্যারিহ্যান্টের মনোহর পাণ্ডের জেনারেল নলেজ 2021, যেখানে আমাদের সব সাবজেক্ট একসঙ্গে আছে। তো একটা কম্বাইন্ড বই যদি কেউ কিনতে চাও এই বইটা কিনতে পারো, যথেষ্ট ভালো বই। অ্যারিহ্যান্ট পাবলিকেশন ব্র্যান্ডেড বই, বুঝতেই পারছো যথেষ্ট ভালো বই। তো এই বইগুলো আমি তোমাদের আগের দিন দেখিয়েওছিলাম। তারপর এসে গেছে এই যে ইন্ডিয়ান ইকোনমির অ্যারিহ্যান্ট পাবলিকেশনের এই ম্যাকবুক, যেটা বলছিলাম যে দিশা পাবলিকেশনের মধ্যে অ্যারিহ্যান্টেরও ম্যাকবুকেরও আছে, একদম সিরিজ আছে। তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, তারপর সায়েন্স, ইকোনমি এবং হচ্ছে পলিটি, সবেরই হচ্ছে ম্যাকবুক সিরিজ আছে। তো ম্যাকবুক বইটা তোমরা কিনতে পারো, বইটা কিন্তু বেশ ভালো। তো দিশার বই যেটা খুশি, দিশার বই, ম্যাকবুক বই যেটা খুশি কিনতে পারো, ঠিক আছে, যেটা খুশি কিনতে পারো। দুটো বই খুব ভালো, যে কোনো বইয়েরই একটা সিরিজ তোমরা কিনতে পারো, বাট এটা পারলে আমি বলবো কিনবে। কারণ আমরা কি করি, আমরা হচ্ছে ওই যে মেন যে বইগুলো ধরো লক্ষ্মীকান্ত বলো, নিতিন সিংহানিয়া বলো, এগুলো কিনি আর ভাবি যে ওইটাই একটা মেন বই আমার কাছে থাকবে, বাকিগুলো এদিক ওদিক থেকে জোগাড় করে নেবো। এটা করো না, কারণ দেখো মেন বইগুলো পড়বে, বাট মেন বই পড়ার আগে তোমাকে বেসিকটা ক্লিয়ার রাখতে হবে। এই কম্পেন্ডাম বা সিরিজ বা আমাদের ম্যাকবুক সিরিজ পড়লে তোমার বেসিক ক্লিয়ার হয়ে যাবে। বেসিকটা একবার আগে ক্লিয়ার করো, তারপরে দেখবে তোমার অটোমেটিক ওই মেন বইগুলো পড়তে দেবে ইন্টারেস্ট লাগবে। তুমি যখন বেসিকটা একটু জেনে যাবে না, তখন দেখবে তোমার ইন্টারেস্ট লাগবে। এরপর আমরা চলে আসবো প্র্যাকটিস বই বা এমসিকিউর বই। এমসিকিউর বইয়ের ক্ষেত্রে এগেন আমাদের 21,000 প্লাস এমসিকিউস বই, আমাদের হচ্ছে মার্কসম্যানের বই। কিন্তু এগেন এই বইটার একটা প্রবলেম হচ্ছে, এখানে কি এক্সপ্লেনেশন নেই, শুধুমাত্র এমসিকিউস আছে, বাট এমসিকিউর কোয়ালিটি খুব ভালো। এমসিকিউর কোয়ালিটি খুব ভালো, চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্ট ভেঙে ভেঙে এমসিকিউস দেওয়া আছে, বাট এক্সপ্লেনেশন নেই। এক্সপ্লেনেশনটা যদি তোমার চাও, তার জন্য তোমাদেরকে যেতে পারো আমাদের হচ্ছে মনোহর পাণ্ডেরই অ্যারিহ্যান্টের 14,000 প্লাস অবজেক্টিভ কোশ্চেন, যেখানে এগেন সমস্ত সাবজেক্ট একসঙ্গে দেওয়া আছে, ভালোভাবে দেওয়া আছে, কোশ্চেনের কালেকশন খারাপ নয়। এছাড়া আছে আমাদের কিরণের বই। কিরণের বই তোমরা জানো যে প্রতি বছর এসএসসির জেনারেল অ্যাওয়ারনেসে যে বইটা বের করে, খুব খুব পপুলার বই স্টুডেন্টদের মধ্যে, এবং প্রতি বছর এটা আপডেট হতে থাকে। একদম 1999 থেকে শুরু করে এপ্রিলের একদম দেখবে একদম আপ টু ডেট হতে থাকে ভার্সানগুলো, ঠিক আছে, ভার্সানগুলো হচ্ছে আপ টু ডেট হতে থাকে। তো এই বইটা তোমরা পড়তে পারো। আর লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে শুধুমাত্র যদি ইকোনমিক্সের জন্য পড়তে চাও, শুধুমাত্র ইকোনমিক্সের এমসিকিউ, তার জন্য আছে আমাদের কি, আমাদের দিশা পাবলিকেশনের 700 প্লাস এমসিকিউ ইকোনমিক উইথ এক্সপ্লেনেটারি নোটস। এক্সপ্লেনেটারি নোটস সহ তোমার 700 প্লাস এমসিকিউ বই আছে। আরেকটা বই আজকে আমি তোমাদের বলবো, এটা আমি আগের দিন মানে খেয়াল করিনি বলতে, যে আমি তোমাদের কি বলছিলাম যে দিশা পাবলিকেশনের কি আছে, সব সব সাবজেক্টের হচ্ছে এরকম বই আছে, যে তোমার হচ্ছে 700 প্লাস হচ্ছে আমাদের এর বই, ইকোনমিক্সের বই, 1000 প্লাস পলিটির বই, 2000 প্লাস আছে হিস্ট্রির বই, সেরকম জিওগ্রাফিরও আছে। জিওগ্রাফির কটা কোশ্চেন, কতগুলো কোশ্চেনের কালেকশন আছে আমি এই মুহূর্তে মনে নেই। হিস্ট্রিতে আছে 2000, এখানে ইকোনমিতে আছে 700, ওখানে পলিটিতে আছে একটা 1000, একটা আছে 1200, যেটা লেটেস্ট আছে 1200 আছে পলিটিতে, 1200টা কোশ্চেন আছে দিশা পাবলিকেশনের। জিওগ্রাফিটা আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না কতগুলো আছে। তো তোমরা যদি মনে করো যে আমি এরকম আলাদা আলাদা করে বই কিনবো না, মানে আলাদা আলাদা আমি এমসিকিউর জন্য আলাদা আলাদা করে বই কিনবো না, তাহলে তোমরা একবারে কিনে নিতে পারো। সেটা হচ্ছে দিশা পাবলিকেশনারি জেনারেল স্টাডিজের 10,000 প্লাস এমসিকিউর বই। এখানে হচ্ছে কি, এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইউপিএসসি, তার সঙ্গে স্টেট পিএসসি, এসএসসি, ব্যাঙ্কিং, রেল, ডিফেন্স সমস্ত এক্সামকে মাথায় রেখে এই বইটাকে ডিজাইন করা হয়েছে। এখানে ইন্ডিয়ান হিস্ট্রি, আর্ট অ্যান্ড কালচার, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, বিভিন্ন স্কিম বা তোমার হচ্ছে অ্যামেন্ডমেন্ট, তারপর সুপ্রিম কোর্টের জাজমেন্ট, সামিট কমিটি, ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড ইকোনমি, ইকোলজি, এনভায়রনমেন্ট, বায়োডাইভার্সিটি, জেনারেল সায়েন্স, সায়েন্স টেকনোলজি, কম্পিউটার, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, মানে তোমার যা যা দরকার এভরিথিং তোমার এখানে কম্বাইন্ড করা আছে, ঠিক আছে। এবং এটা কিন্তু ইউপিএসসি, তার সঙ্গে স্টেট পিএসসি বা স্টেট পিসিএস, যেটা স্টেট পিসিএস, এসএসসি সমস্ত এক্সামকে মাথায় রেখে এটা কম্পাইল করে বানানো হয়েছে। এবং এখানেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো অবজেক্টিভ এমসিকিউস উইথ এক্সপ্লেনেটারি নোটস। দিশা পাবলিকেশনের এই বইটা, এই জিনিসটা খুব ভালো। দিশা পাবলিকেশনের কি বলতো, সমস্ত বইয়ে তুমি এক্সপ্লেনেটারি নোটস পাবে। কোনো বইটা তুমি এমন পাবে না যে শুধু কোশ্চেন অ্যান্সার, এক্সপ্লেনারি নোটস পাবে। তো এই বইটাও তোমরা আমি বলবো তোমরা একটা মাস্ট হ্যাভ বই তোমরা নিতে পারো, দিশা পাবলিকেশনের 10,000 প্লাস অবজেক্টিভ বইয়ের এমসিকিউর বই,
খুব ভালো বই, চোখ বন্ধ করে কিনতে পারো, দিশা পাবলিকেশনের বই। দেখো এই ছিল আমাদের একটা শর্ট ভিডিও আজকের। তো এটাই তোমাদের বলার ছিল। দেখো তোমাদেরকে আমি থিওরি পোর্শন, এমসিকিউ পোর্শন সবই বলে দিলাম কীভাবে কোনটা কী করবে। নেক্সট দিন আমি তোমাদেরকে ভিডিওতে বলবো কি যে কারেন্ট ইকোনমির জন্য কীভাবে প্রস্তুতি নেবে, কি বই পড়বে, তার কি মানে কী কী বই তার জন্য পড়া যেতে পারে, সেইগুলো আমি তোমাদেরকে নেক্সট দিন বলবো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এমএইচ এডুকেশন ল্যাব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস। থ্যাংক ইউ।